কর্মী নিতে সময় বাড়াবে না মালয়েশিয়া। শ্রমিক ভোগান্তিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। যুদ্ধের মাঝেও থেমে নেই মিয়ানমার থেকে গরু মহিষ পাচার। ঠেকাতে না পেরে অসহায় পুলিশ, লোকসানের মুখে দেশীয় খামারিরা। এবং ভারতে তৃতীয়বার নির্বাচিত হওয়ায় নরেন্দ্র মোদীকে শেখ হাসিনার অভিনন্দন। সরকার গঠনে মোদীতেই আস্থা শরিক দলের নীতিশ নাইডু। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে। সঙ্গে আছে মিরুঞ্জু ইফতেখার। দেখছিলেন ওয়ালটন নন-স্টপ মিলিয়নিয়ার অফার। সংবাদ শিরোনাম। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের সময় বাড়ানোর আবেদন নাকচ করে দিয়েছে সে দেশের সরকার। বুধবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে একথা জানান দেশটির হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম। এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, 17,000 কর্মী পাঠাতে মালয়েশিয়ার কাছে আবারও আবেদন জানানো হয়েছে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো ইস্যুতে কথা বলতে সকালে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাসিম। প্রায় 1.5 ঘন্টা চলে এই বৈঠক। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন হাই কমিশনার। বলেন, আলাদাভাবে আটকে পড়া বাংলাদেশে 17,000 শ্রমিক পাঠাতে সময় বাড়ানোর কোনো সুযোগ নেই। My government stand by the deadline which is May 31st. 15টি দেশ থেকে মালয়েশিয়া শ্রমিক নিয়ে থাকে, আর সব দেশের সাথে 31 মে শ্রমিক নেওয়ার চুক্তি শেষ হয়েছে। তাই আলাদাভাবে বাংলাদেশে আটকে পড়া শ্রমিকদের নিতে সময়সীমা বাড়ানো সম্ভব নয়। 15 source countries. এই সময় চুক্তির মেয়াদ শেষেও মালয়েশিয়া শ্রমিকদের জন্য ই-ভিসা চালু করেছে। বাইরের এমন অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এ তথ্য ভিত্তিহীন। Everybody can make an allegation. অনেকেই অভিযোগ তুলতে পারে, তবে কোনো অভিযোগই প্রমাণিত নয়। আর সময়সীমা পার হবার পর মালয়েশিয়া সরকার এই ধরনের কাজ কখনোই করবে না। The whole Malaysian government, including those who are issuing the visa, we stick by the deadline. এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, নাকচ হলেও সময় বাড়ানোর আবেদন করে যাবে সরকার। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য, এবং আমরা আশা করতেছি যে আমাদের রিকোয়েস্ট তারা রক্ষা করার জন্য চেষ্টা করবে। তদন্তের মাধ্যমে শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে কি সমস্যা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। বুধবার জাতীয় সংসদে সম্পূরক প্রশ্নের জবাবে একথা জানান সরকার প্রধান। এদিকে সংসদীয় আসন শূন্য ঘোষণা না হওয়ায় ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের শোক প্রস্তাব সংসদে উপস্থাপন হয়নি। টিকিট সহ নানান জটিলতায় 31 মে শেষ দিনে মালয়েশিয়া যেতে পারেনি প্রায় 17,000 শ্রমিক। বিমানবন্দরে ভাগ্যাহত যুবকদের চোখের জল কাঁদিয়েছে গোটা দেশকে। এই ঘটনায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আর রিক্রুটিং এজেন্সিগুলোর রয়েছে পাল্টাপাল্টি দোষারোপ। কারণ জানতে 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার শ্রমবাজারের সেই ইস্যু উঠল জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরেও। 14টি দেশ থেকে শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারলেও বাংলাদেশের ক্ষেত্রে কেন সমস্যা হচ্ছে তা প্রধানমন্ত্রীর কাছে জানতে চান বিরোধী দলীয় চিফ হুইপ। অনেকে বাদ পড়ে গেছে, এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যানপাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে। এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি, এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। এর আগে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার বসে দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। বৈঠকের শুরুতে 3 জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বহুল আলোচিত ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের সংসদীয় আসন শূন্য না হওয়ায় শোক প্রস্তাবে ছিল না তার নাম। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। ইতালিতে অপহৃত এক বাংলাদেশি ব্যবসায়ী উদ্ধার করেছে পুলিশ।
আতঙ্কিত ব্যবসায়ী এখন বাংলাদেশের নিজের পরিবারের নিরাপত্তার দাবি চেয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। তার দাবি, ইতালির রাজধানী রোম নগরীর বুশেয়া এলাকা থেকে জোরপূর্বক প্রাইভেট কারে অপহরণ করে নিয়ে যাওয়া হয় নির্জন এলাকায়। সেখান থেকে তাকে একটি নির্জন বাড়িতে নিয়ে আটকে রাখা হয়। অপহরণকারীরা অপহৃত আলাউদ্দিনের কাছ থেকে নগদ 700 ইউরো এবং ব্যাংক থেকে 1300 ইউরো ট্রান্সফার করে নিয়ে নেয়। অপহরণকারী চক্র মুক্তিপণ হিসেবে 50,000 ইউরো অর্থাৎ দেশীয় মুদ্রায় প্রায় 7 লাখ টাকা দাবি করেছিল। এ সময় নিজের বুদ্ধিমত্তা পুলিশের সাহায্যে উদ্ধার হন 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আমাকে ভয়ভীতি প্রদর্শন করে আমার কাছ থেকে অর্থ আদায়ের প্রচেষ্টা করে। আমার ব্যাংক কার্ড থেকে যতটুকু টাকা ছিল সব উত্তোলন করে নেয় এবং আমার পকেটে সাথে যা ছিল ডকুমেন্ট সব কিছু নিয়ে নেয়। আমার পরবর্তীতে আবার আমার ফ্যামিলিকে অলরেডি জোয়ার করছে। তো আমার উকিল বলছে কেরাবিনে আমাদেরকে সকল তথ্য দিবে আছে, কিন্তু এখানে আমার উকিলের পরামর্শে এইগুলি হাইড করা হচ্ছে। তার যে কোনো ধরনের সহায়তার জন্য দূতাবাস সবসময় তার পাশে আছে এবং সবসময় পাশে থাকবে। এই অপহরণের ঘটনাটি নিয়ে নির্দিষ্টভাবে আমরা ইতালি প্রশাসনের সাথে কথা বলবো এবং এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাবো। জমে উঠেছে কুয়েতের পশুর বাজার। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে কুয়েতে প্রবেশ করছে পর্যাপ্ত কোরবানির পশু, তবে দাম বেশি। গরুর দাম এই ঈদুল আজহায় ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে কুয়েতের ব্যবসায়ীরা বিভিন্ন দেশ থেকে উট, দুম্বা, গরু সহ বিভিন্ন কোরবানির পশু আমদানি করেছেন। দেশটিতে থাকা প্রায় 3 লাখ কুয়েত প্রবাসী বাংলাদেশি কোরবানির ঈদ পালন করছে। কুয়েত থেকে জাহাঙ্গীর খান পলাশের রিপোর্ট। চাঁদ দেখার সাপেক্ষে ঈদুল আজহা পালিত হবে 16 জুন। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে কুয়েতে প্রবেশ করেছে পর্যাপ্ত কোরবানির গরু। অস্ট্রেলিয়া, সোমালিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুম্বা গরু আসছে পর্যাপ্ত, তবে মূল্য আগের তুলনায় একটু বেশি। প্রকারভেদে ছোট গরু 350 দিনার থেকে শুরু আর দুম্বা বিক্রি হচ্ছে 80 দিনার। তবে আরবি দুম্বার মূল্য সবচেয়ে বেশি। বাচ্চারা আছে, বাচ্চারা দেখে চয়েস করে, এই জন্য ভালো একটা গরু পাবো, আগে আসলে এই জন্যই আসা। দাম একটু আগের তুলনায় বেশি, কিন্তু গরু আছে পর্যাপ্ত পরিমাণ, না দাম কমার সম্ভাবনা নাই। ঈদের আগেই প্রবাসী ক্রেতারা পছন্দের পশুটি কিনতে ভিড় জমাচ্ছেন পশু মার্কেটে। কুয়েতে বর্তমানে বাংলাদেশি আছে প্রায় 3 লাখ। অনেকেই নিজের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঝুঁকছেন পশু ব্যবসায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সীমান্ত পেরিয়ে অবাধে আসছে মিয়ানমারের গরু ও মহিষ। আরাকান রাজ্যে যুদ্ধাবস্থার মধ্যেও থেমে নেই চোরাকারবারীরা। ঈদ সামনে রেখে প্রতিদিন গরু আসায় লোকসানের মুখে দেশীয় খামারিরা। পুলিশ বলছে তাদের একার পক্ষে পশু চোরাচালান বন্ধ সম্ভব নয়। কক্সবাজার থেকে সিয়াম সোহেলের পাঠানো বিশেষ রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইউনুস। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রামু গর্জনিয়া ফুলতলা সীমান্ত এলাকা। ঘুটঘুটে অন্ধকার পথে টর্চের আলোয় সম্বল। দুর্গম গহীনের নির্জনতা ভাঙে পায়ের শব্দে। শুধু মানুষের পায়ের শব্দ নয়, পথ মাড়িয়ে যাচ্ছে মিয়ানমার থেকে অবৈধভাবে আসা গরু মহিষের সারি। মিয়ানমারের ভেতরে আরাকান রাজ্যে যুদ্ধ অবস্থার মধ্যেও থেমে নেই চোরাকারবারীরা। এপারে যোগসাজশে কোরবানি ঈদ সামনে রেখে প্রতিদিন আসছে অসংখ্য গরু। ভয় নেই আইন শৃঙ্খলা বাহিনীর। রাতভর ছদ্মবেশে তথ্য আর ছবি সংগ্রহের পর দেখা গেল দিনের আলোতেও থেমে নেই কারবারিরা। কখনো পাহাড় জঙ্গল বেয়ে, কখনো নদীতে ভাসিয়ে নিয়ে আসা হয় গরু মহিষ। পরিচয় গোপন রাখার শর্তে এক পাচারকারী জানান, মিয়ানমার থেকে গরু এনে কয়েকদিন রেখে তারপর তোলা হয় হাটে। আমরা কিন্তু কিনে আনি না, আমরা যাই টানার জন্য। সদরে কিনে দেয়, আমরা টানি আনি। একদিনে কম আলো 100-200 টুকরা গরু আসে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে এভাবে গরু মহিষ আসায় বিপাকে পড়েন দেশীয় খামারিরা। সব চিকন পথে নিয়ে যাচ্ছে, আমরা ছোট লোক ওগুলা চোখে দেখি বলতে পারি না। আমরা যে গরুগুলা এত কষ্ট করে লালন পালন করতেছি সারা বছর, গরুগুলা আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না, যার কারণে মেহমার গরু, রুগা গরু ওরা অনেক কম দামে বিক্রি করে। সারা বছর গরু লালন পালন করে, যখন কুরবানির সময় আসে তখন বিক্রি করতে গেলে অনেক লোকসান হয়ে যায় ওনাদের।
পুলিশ বলছে নিয়মিত অভিযানে আটক পশু আদালতের মাধ্যমে নিলামে তোলা হয়। তবে পুলিশের একার পক্ষে এই সমস্যার সমাধান সম্ভব নয় বলেও দাবি তার। আসলে এটার একটা সম্মিলিত প্রয়াস দরকার। যদি এই চোরাকারবারি যারা আছে, আমরা ট্রাই করছি আমাদের লেভেল থেকে, সবাইকে সক্রিয় হতে হবে, তাহলে হয়তো এটা প্রতিরোধ করা সম্ভব হবে। গত কয়েক বছরে ভারত থেকে পশু চোরাচালান কমলেও বহু গুণে বেড়েছে মিয়ানমারের পশু পাচার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে শিখেছে। বুধবার ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি কেট ফোর্বস সংসদ ভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। বাংলাদেশ ঘূর্ণিঝড় ও বন্যার দেশ উল্লেখ করে শেখ হাসিনা এসব প্রাকৃতিক দুর্যোগে সহায়তার জন্য রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা বাংলাদেশে তাদের কার্যক্রমের জন্য রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানান। ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনা তার এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বুধবার রাতে শেখ হাসিনার টেলিফোনে ফোন আলাপে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বলেন, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজয়ের মধ্য দিয়ে ভারত আরও এগিয়ে যাবে। শুভেচ্ছার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে নরেন্দ্র মোদী টুইটে বার্তা দেন। লিখেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাই। তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। শরিক দলগুলোর সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানায় বিজেপি। সরকার গঠনে নরেন্দ্র মোদীকে সমর্থন দিয়েছেন শরিক দল জেডইউ এর নীতিশ কুমার ও টিডিপির চন্দ্রবাবু নাইডু। নেতাকর্মীদের আশা, শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মোদী স্পর্শ করবেন জওহরলাল নেহরুর টানা 3 বারের প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড। ভোটে কাজ না হলেও সরকার গঠনে মোদি ম্যাজিকেই গড়ল শরিকদের মন। ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে চাপে থাকা বিজেপি অবশেষে হাসল শেষ হাসি। বুধবার দিল্লিতে শরিকদের সাথে বৈঠকে সরকার গঠনের সমঝোতা হলো দলগুলোর। পরে জানানো হয় শনিবার শপথ নেবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। তবে নতুন সরকারে কারা থাকছে তা এখনো জানা যায়নি। নেতাকর্মীদের আশা, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে টানা 3 বার সরকার গঠনে নেহেরু গান্ধীর রেকর্ড স্পর্শ করবেন নরেন্দ্র মোদী। এতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নয়া সরকারকে। গেল 10 বছরের শাসনামলে সরকারের পুরো ক্ষমতা নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাতে ছিল। অন্য কেউ ক্ষমতার কেন্দ্রে ছিলেন না। কিন্তু এখন জোট সরকার হলে সেখানে অন্যরাও অংশগ্রহণ করবে। তাদের কথাও শুনতে হবে, তারাও সরকার পরিচালনায় প্রভাব বিস্তার করবেন। এছাড়া 18তম লোকসভায় শক্তিশালী বিরোধী দল পাবে মোদী সরকার। বলা হচ্ছে এতে আগামী দিনে মোদীর হিন্দুত্ববাদী মনোভাব অনেকটাই মুখ থুবড়ে পড়বে। আসমা তুলি, নিউজ 24। প্রশিক্ষণ বদলে দিয়েছে অনেক নারীর জীবন। কারো হয়েছে নতুন ঘর, কারো সংসারে লেগেছে শান্তির পরশ। ইউএসএইড এর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশ বাস্তবায়িত সৌহার্দ্য 3+ অ্যাক্টিভিটির মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। সোমবার সেলিব্রেটিং অ্যান্ড লঞ্চিং লোকাল সার্ভিস প্রোভাইডার্স নেটওয়ার্ক সাপোর্টিং এ স্মার্ট বাংলাদেশ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করে কেয়ার বাংলাদেশ। এই অনুষ্ঠানে উদ্যোক্তা তৈরি শীর্ষক প্রশিক্ষিত স্থানীয় সেবাদানকারীর তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেন। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল স্থানীয় সেবাদানকারী ও বেসরকারি খাতের সম্পৃক্ততা জোরদার করা।